সব দিক থেকেই নজর যখন এসআইআরে, তখন তা নিয়ে যে তৎপরতা থাকবে এটাই স্বাভাবিক। দিল্লি যাওয়ার আগে ফের ভবানীপুরের বিএলএদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নির্বাচন কমিশনও বৈঠক করল। সিও দপ্তরের সামনে তৃণমূলপন্থীদের বিক্ষোভ একেবারে চরমে। এর পাশাপাশি আমাদের নজরে থাকবে নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতিবাদে মিছিল করেন শুভেন্দু অধিকারী, দাবি তুললেন দমকল মন্ত্রীর পদত্যাগের। আর এখনো এত ঘন্টা হয়ে গেলেও কেন আসেননি মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে, তা নিয়েও দাবি জানালো বিজেপি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে শুরুতেই যে খবরে নজর রাখবো, দিল্লি যাওয়ার আগে ফের ভবানীপুরের বিএলএ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 267 জন বিএলএ টুকে নিয়ে বৈঠক। কি খবর রয়েছে, কি আপডেট জানাবেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো পাপিয়া, বৈঠক শুরু হয়ে গেছে এবং গত 16ই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিএলএ 2দের নিয়ে বৈঠক করেছিলেন। আজকে তার দ্বিতীয় দফার বৈঠক এবং এই বৈঠকে 267 জন বিএলএ রয়েছেন এবং 8 জন কাউন্সিলর উপস্থিত রয়েছেন। এছাড়া ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের যারা কোঅর্ডিনেটর তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। মূল আলোচ্য বিষয় এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করা। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 44,786 জন ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে যে নথি সংক্রান্ত নানা জটিলতা রয়েছে বিভিন্ন ভোটারদের কাছ থেকে পাওয়া যাচ্ছে সেগুলো, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কতজন ভোটারের শুনানি হয়েছে এখনও পর্যন্ত, কতজন বাকি রয়েছে, কার কার কাগজপত্রের সমস্যা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে বিএলএ 2দের সঙ্গে পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি আগামী দিনে কী কী পদক্ষেপ করতে হবে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে সে ব্যাপারেও প্রয়োজনীয় দিক নির্দেশ করবেন তিনি। এবং তুমি জানো যে 2 তারিখে 15 জনের একটি টিম নিয়ে যে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বৈঠক করবেন। তার আগে নিজের বিধানসভা কেন্দ্রের বিষয়গুলো নিয়ে তিনি প্রয়োজনীয় তথ্য নিতে চাইছেন বিএলএদের কাছ থেকে সরাসরি। এবং সেই সঙ্গে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বিএলএ 2দের যে যাদের শুনানিতে ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, তাদের সঙ্গে যাতে প্রত্যেক বিএলএ 2 সহযোগিতা করে। তারা সেই রকম সহযোগিতা করছেন কিনা এবং কোথায় কোথায় অসুবিধা আছে সেই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই ব্যাপার নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। অবশ্যই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আশাবুল, তোমায় ধন্যবাদ। আমি এখানেই প্রদীপ্তর কাছে আসব। দিল্লি যাওয়ার আগে ফের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিএলএ 2দের নিয়ে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। নিজের কেন্দ্র ভবানীপুর এবং সেখানে 44,787 জনের নাম বাদ গেছে খসড়া তালিকায়। বিরোধীরা বলছে উদ্বেগে রয়েছেন মুখ্যমন্ত্রী, সেই জন্য কি দ্বিতীয়বার এই বৈঠক বিএলএ 2দের নিয়ে? বিরোধীরা কি বললো তার উত্তর 2026 সালে আবার পাওয়া যাবে। কিন্তু তোমাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে মানুষকে গিনিপিগ বানিয়ে এই ট্রায়াল অ্যান্ড এরর মেথড করে ইলেকশন কমিশন কাজটা করছে, তার 2-3টে নমুনা না দিলেই নয়। 2002 সালের পরে তোমরা 2-3টে মেজর ঘটনাক্রম দেখেছো। তার মধ্যে 2টো ঘটনা যদি উল্লেখ করি, 2009 সালের আমাদের যে জনবিন্যাস নিয়ে যে ডিলিমিটেশন হলো, আবার 2011 সালে জনগণনা হলো। এর পরিপ্রেক্ষিতে আবার প্রত্যেক বছরের মতন এই আমাদের ভোটার তালিকা সংশোধন হয়েছে। সংশোধন হয়ে 2024 সালের তালিকার ভিত্তিতে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, সাংসদরা নির্বাচিত হয়েছেন এবং তার আগে বিভিন্ন সরকার গঠিত হয়েছে। 2002 সালের 2টো ঘটনা। এক, আমার নিজের বাড়িতে একজন মহিলা তার স্বামী হিসেবে চিহ্নিত করা হয়েছে তার বাবাকে। 2002 সালে স্বামী হিসেবে চিহ্নিত করা হয়েছে তার বাবাকে। 2024 সালে সেটা কারেক্টেড, কিন্তু 2025 সালে যখন তাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, লিখতে হচ্ছে তার বাবাই হচ্ছে তার স্বামী। লজিক্যাল ডিসক্রিপেন্সি কিভাবে তখন ছিল, যেটা এখন কারেকশন করা যাচ্ছে না, বরঞ্চ ডিসক্রিপেন্সি দিয়েই লজিক্যাল ডিসক্রিপেন্সি আটকাতে হচ্ছে। 1, 2, আমাদেরই এক অফিসার, তার বাবার বয়স ছিল 2002 সালে 52। কোন ধরনের অসঙ্গতি দিয়ে তোমরা এই অসঙ্গতিটা আটকাচ্ছ? সেই অসঙ্গতিটা তো সম্পূর্ণ থাকে, সেটার দায়িত্ব তো রাজ্য সরকারের, প্রশাসনের, রাজ্যের মানে ইলেকশন কমিশন যে কাজটা করছে সেটা রাজ্য প্রশাসনের কাজ বলতে চাইছি। আমি বুঝতে পারছি না, তোমরাই তো দাবি তুলছো, তোমাদেরই তো দাবি ছিল সর্বোচ্চ আদালতে যে বিএলএ তে থাকতে দিতে হবে। 24 সালের মানদণ্ডটা ধরার কথা বলছি আমি। 2002 কেন মানদণ্ড হবে? 2009 যখন ডিলিমিটেশন হয়ে যাচ্ছে, 2011 সালে যখন সেন্সাস হয়ে যাচ্ছে, সেই সেন্সাস আজ অবধি যখন হচ্ছে না, তখন কিসের ভিত্তিতে যখন তুমি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছ, তখন জাহাজ প্রতিমন্ত্রী তো নির্বাচিত হচ্ছে ওই মতুয়াদের নামেই যাদের সব থেকে বেশি এখনো পর্যন্ত ম্যাপিং করা যাচ্ছে না, এবং তাদেরই তো লাইনে দাঁড় করাতে হচ্ছে, তাদেরই তো হয়রানি হতে হচ্ছে। কি না, এআই দিয়ে তথ্য তালাশ করে দেখা যাচ্ছে দাদু আর ঠাকুমার বয়সের সঙ্গে নাতির বয়সের 40 বছর ডিফারেন্স। কেন? 2002 সালে 52 ছিল, আর এখন নাতির বয়স 22।
30 বছরের ডিফারেন্স খুঁজে পেয়ে গেল। এই যে বছর বেড়ে গেল 2002 থেকে 2026, অর্থাৎ সেই যেটা প্রদীপ্ত বলতে AI চাইছে নিতে পারলো না। নির্বাচন কমিশন কেন সুষ্ঠুভাবে এই যে তথ্যে এত অসঙ্গতি রয়েছে সেই কাজটা করছে না। আমি এখানেই স্বজনদার কাছে আসবো। স্বজনদা, রবিবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 2 তারিখ তিনি বৈঠক করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সাক্ষাতের সময় দিয়েছে নির্বাচন কমিশন, আর ইতিমধ্যেই তো দিল্লি পৌঁছে গিয়েছে মৃতদের পরিবারের পরিজনরা। এবার কি তাহলে এসআইআর ইস্যুকে জাতীয় স্তরে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিন্তু প্রথম আমি বলি যে দেখুন, মমতা ব্যানার্জির এখন বর্তমানে যেরকম একটা পরিস্থিতি চলছে, রাজনৈতিক টালমাটাল, নিজেই বলছেন অ্যারেস্ট হতে পারি, এই সময় দিল্লি যাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয়। এটা আমার মনে হয় যারা গেছে যাক, আপনি এখানে থেকে যান, কারণ দিল্লি থেকে ফট করে তুলে নিলে এখানে প্রদীপ্তরা রাস্তায় গাড়ির চাকার সামনে শুয়েও পড়তে পারবে না। এখন প্রদীপ্তর মুখে শুনছিলাম একটু আগে কিসব মানদণ্ড, কার যে মান আর কার যে দণ্ড, কি যে ওরা ধরে আছে আমি বলতে পারবো না। আমি বলছি যে এআই বুঝতে পারলো না, সেটা প্রদীপ্ত বুঝে গেছে, খুব ভালো কথা। দেখুন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে মুখ্যমন্ত্রী এবং তার ভাইয়ের মধ্যে, দাদার মধ্যে বয়সের ফারাক আইন অনুযায়ী আর কি, বায়োলজিক্যালি নয়, সেটা 6 মাস। এখন ধরুন যদি কালকে ওনাকে ডেকে পাঠায়, তখন এই মান আর দণ্ড নিয়ে টানাটানি করবে, কিন্তু আসলে তো সেটা নয়। দেখুন, কাজের ভুল আছে, কাজের ভুল যদি হয়ে থাকে কাদের জন্য ভুল হচ্ছে? এই বিএলওরা তাদের কাজ যেটা ছিল না, যে ডাটা এন্ট্রি, সেই ডাটা এন্ট্রি অপারেটর দিলে এই সমস্যাগুলো হতো না। এবার বিএলওদের অনেক সময় জোর করে ভুল করানো হয়েছে, কাকলি ঘোষ দস্তিদাররা ইচ্ছাকৃত ভুল করেছে, দেবাংশুরা নিজেদের নাম টিভিতে আনার জন্য ইচ্ছাকৃত ভুল করেছে, এগুলো তো বারবার প্রমাণিত হয়ে গেছে। আর বড় কাজ করতে গেলে ত্রুটি হয়। শুনুন, সংস্কার যেই করতে গেছেন, সে গ্যালিলিও যখন বলেছিলেন পৃথিবী ঘুরছে, অভিযোগটা খেয়াল করেননি, তিনি বলছেন যে আমার সমস্ত তথ্য নেওয়া হলো, তারপরেও আমাকে আবার ডেকে পাঠানো হলো, এতগুলো তথ্য নথি জমা দেওয়ার পরও। আপনি একতরফা কথা শুনছেন, বিচারক যখন হবেন, মিডিয়া ট্রায়াল যখন হবে না, তখন তো সব সাইডই শুনতে হবে। আপনি যেমন দেবাংশুকে কিনা প্রদীপ্তকে বলতে দেন, সেটা আমাদেরও বলতে দেবেন। আমার বক্তব্য হচ্ছে, মানে যারাই নাকে নল নিয়ে এত কষ্ট করে তিনি যাচ্ছেন, আপনি এটা সমর্থন করছেন? একদম নয়, তাদের আনানোরই কথা নয়। নির্বাচন কমিশন বলে দিয়েছে তাদের বাড়ি গিয়ে হবে। তাহলে তারা হিয়ারিং কেন্দ্র অবধি আসছে কেন? তারা তো অচল অবস্থায় আছেন, তাদেরকে সচল করার দায়িত্ব কার? বিএলওদের না, তার বাড়ির লোকেরা খিচবেড়ি ফটো করানোর জন্য। আপনাদের বিএলও রয়েছে, তারা কি করছে? আরে আমাদের বিএলও কি করে তাকে আটকাবে কোত্থেকে? না, আমি খবরটা পৌঁছে দেওয়ার কথা বলছি। নির্বাচন আপনি তো বললেন, তাহলে নির্বাচন কমিশন যে আছে, নির্বাচন কমিশন যে বাড়িতে পৌঁছে যাবে, আমরা তো দিচ্ছি, আমরা তো নির্বাচন কমিশন যা জানিয়েছে আমরা দিচ্ছি। আপনাদের খবরটা কি এগিয়ে রাখে, এগিয়ে থাকে, তাহলে সেই খবর মানুষের কাছে পৌঁছায়নি বলছেন? প্রত্যেকটা মানুষের কাছে খবর আছে। সমস্ত দায়িত্ব মানে শাসক দল যেমন বলে, যখন খবর ঘুরে যায় আপনাদের যখন আপনাদের পক্ষে থাকে না, তখন সংবাদ মাধ্যমের দায়িত্ব, যা দায়িত্ব সাংবাদিকদের। না, আমি আপনাদের সঙ্গে ঝগড়া করবো না, এটা হচ্ছে ইচ্ছা করে আনা হচ্ছে, ইচ্ছা করে এনে বললেন যে আমরা দেখাবো, আমরা তো দেখিয়েছি। আরে সেটাই তো বলছি, দেখানো সত্ত্বেও মানুষ জানে না তা নয়, দেখানোর পরেও মানুষ জানে, কিন্তু কিছু লোককে ইচ্ছা করে আনা হচ্ছে। যেমন কাকলি ঘোষ দস্তিদারের ফর্মটা ইচ্ছা করে গন্ডগোল করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ছোট দেখানোর জন্য এই ষড়যন্ত্রটা করছে প্রদীপ্তরা। এটা একেবারে নিট, এটা ষড়যন্ত্র আছে ভারতবর্ষে, আরো বাকি জায়গাতে হচ্ছে, সেখানে সমস্যা হচ্ছে না কেন? যা আমাকে অন্ধকার করে দিল কেন? আমার বক্তব্য এই যে কি ষড়যন্ত্র হচ্ছে, কারা কি ষড়যন্ত্র করছে, একের পর এক যখন অভিযোগ উঠছে এই এসআইআর নিয়ে। এবার আপনাদের সামনে রাখবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিভাবে আক্রমণ শানালেন এই এসআইআর প্রক্রিয়ায়। তিনি বলছেন এসআইআর প্রক্রিয়া কতটা জরুরি, ভোটার তালিকা থেকে বদ রক্ত বেরিয়ে যাবে, যখন চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের নাম বাদ যাবে, মৃত ভোটারদের উপর নির্ভর করে ছাপ্পা মারা তৃণমূল বলবে আমরা ভোটে লড়বো না, ব্রেকফাস্টে 58 লক্ষ লাঞ্চ এখনো হয়নি। কি আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী, দেখুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভোটার তালিকা থেকে সমস্ত বদ রক্ত বেরিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, আমি বলে গেলাম বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের উপরে, মৃত ভোটারের উপরে নির্ভর করে ছাপ্পা মারা তৃণমূল বলবে আমরা ভোটে লড়বো না, এ ভোটার লিস্ট মানি না। এ তো সবে ব্রেকফাস্ট হয়েছে 58 লক্ষ, লাঞ্চ এখনো হয়নি। আমি ঠিক এই প্রসঙ্গটায় আলোচনায় আসতে চাইবো সুব্রতদার কাছে। সুব্রতদা, বিজেপি দাবি করছে যে নন্দীগ্রামে হারের পর থেকে আতঙ্কে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিএলএ টুদের তো সবাই দিতে পারে, তৃণমূলেরও রয়েছে, শাসক দলেরও রয়েছে, বিজেপিরও রয়েছে, কিন্তু সিপিএম করছেটা কি? কি ব্যাপারে সিপিএম কি করবে? বিএলএ তৃণমূলের কোথায়? সিপিএম এর বিএলএ টু কোথায়? সিপিএম এর বিএলএ টু আপনি এবিপির স্টুডিওতে পাবেন না। সিপিএম এর বিএলএ টুদের আপনি রাস্তায় পাবেন, এখানে তো বুথে হিয়ারিং পাবেন। হচ্ছে না, আমাদের দরকার না, আমি বলছি আমি রাস্তায় পাবেন, ইলেকশন কমিশনের অফিসে পাবেন। দেখুন, এই যে মিটিংটা হচ্ছে, নির্বাচন কমিশনকে যে ডিরেকশন সুপ্রিম কোর্ট শেষ দিয়েছে তাতে বলেছে যে ইভেন বিএলএ যে কোনো পলিটিক্যাল পার্টি সে হচ্ছে গিয়ে কারোর হয়ে যেতে পারে হিয়ারিংয়ে। এইটা তৃণমূল কংগ্রেসের বিএলএরা যাতে ভালো করে করে, বাকিদের অথরাইজেশন নিয়ে ওরাই চলে গেল হিয়ারিংয়ে, সেইটাকে এনশিওর করার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই মিটিং হচ্ছে, আদারওয়াইজ কিছু না। দেখুন, এমনিতে মানুষ হ্যারাস্ট হচ্ছে, এদিকে কোনো বিতর্ক আমি জানি না কেন বিতর্ক হচ্ছে, মানুষ হ্যারাস্ট হচ্ছে। আমার কারোর একজনের বাবা বন্দ্যোপাধ্যায় লেখে, ছেলে ব্যানার্জি লেখে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিং হয়ে গেছে, এরকম আছে। এগুলোর কোনো প্রয়োজন ছিল বলে আমার অন্তত মনে হয় না। কিছু নিশ্চয়ই অসঙ্গতি আছে। দেখুন, এই যে বলছে বদরক্ত বেরিয়ে যাবে, বছর বছর এসআরইআর হয়, আর বছর বছর এই মৃত নামগুলো থেকেও যায়। কেন থেকে যায় কেউ জানে না। আশা করা যাবে এবারে ওই নামগুলো থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে 58 লক্ষ নাম বাদ গেছে, সেগুলো তো জেনুইনলি বাদ গেছে, কিন্তু যে নাম তালিকা প্রকাশ হয়েছে, যে হিয়ারিং হচ্ছে, তার মধ্যেও মৃত নাম আছে, ঠিকমতো খুঁজলে যেমন হচ্ছে গিয়ে কিছু জীবিত লোকের মৃত নিয়ে ওই র্যাম্পে হাঁটানো হয়েছে, ঠিক তার থেকে কয়েক গুণ বেশি পাওয়া যাবে মৃত নাম, যে নাম হচ্ছে গিয়ে রিফ্লেক্টেড হয়েছে লিস্টে। ফলে সেগুলো ভালো করে এনকোয়ারি করা দরকার। কিন্তু অ্যাট দ্য এন্ড শেষ অবধি মানুষ হয়রানির শিকার হচ্ছেন, এইটা আমাদের সকলেরই এজেন্ডায় আসা উচিত। কারণ এই মানুষগুলো কোন দলকে ভোট দেবে গুরুত্বপূর্ণ না, এরা সবাই রাজ্যের মানুষ। সেই কারণে সব রাজনৈতিক দলের এই হ্যারাস্ট হওয়া মানুষের প্রতি সহানুভূতি থাকা দরকার। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, কমিশনই তো বলছে যে ভোটার তালিকা সংশোধন এবং সংযোজন করা হচ্ছে একটা সুষ্ঠু ভোটার তালিকা বার করার জন্য। আমি বলছি, সেখানে দাঁড়িয়ে বিজেপি বারবার বলছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের নাম বাদ যাবে, কিন্তু এখনো অবধি সেই সংখ্যা কিন্তু কমিশন প্রকাশ করতে পারেনি। হ্যাঁ, সেটা তো পারিনি। আমি এই যে বিজেপির প্রতিনিধি বললেন যে এই হ্যারাসমেন্টটা আসলে তৈরি, মানে ম্যানমেড, ওইখানে এরা সংবাদপত্র দেখাচ্ছে, সংবাদ মাধ্যম দেখাচ্ছে, তারা শুনছে না, এবং ইলেকশন কমিশন যথাসাধ্য চেষ্টা করছে, তা সত্ত্বেও এরা মানতে চাইছে না বা অযথা বিতর্ক সৃষ্টি করছে। আমি আমার নিজের ঘটনা বলি। আমি আগেও বলেছি যে রবীন্দ্রনাথ, এই দুটোর মধ্যে একটা গ্যাপ থাকার জন্য আমার ছেলের আটকে গেল। আমার বাড়িতে বিএলও এলেন, এসে বললেন যে আপনার ওটা আটকে গেছে, ছেলের ভোটারকে এটা এসআইআর আগের এসআইআর 2-তে যা ছিল এখনকার সঙ্গে মিলছে না, সুতরাং আপনি ছেলের মাধ্যমিকের সার্টিফিকেট দিলাম, আধার কার্ড দিলাম, সেখানে তার নাম রবীন্দ্রনাথ, আমার নাম রবীন্দ্রনাথ হিসেবেই দেখানো হয়েছে একসঙ্গে। আমার চোখের সামনে ওটা সবুজ হয়ে গেল, লাল থেকে সবুজ হয়ে গেল। বললো দেখলেন তো, আমি না আসলে আপনাকে শুনানিতে যেতে হতো। কদিন আগে উনি রাত্রিবেলায়, রাত্রি 10টার সময় এসে, আমি বিএলওর কোনো দোষ দেব না, উনি আপ্রাণভাবে চেষ্টা করছেন, এলেন, এসে বললেন আপনাকে আবার শুনানিতে রেখেছে, এবং শুনানিতে গেলাম, ওই একই জিনিস নিল। তার আগে বিএলও কিন্তু ফটো তুলেছেন, বিএলও ফটো তুলেছেন, সব কিছু করেছেন, সবুজ হয়ে গেল। তারপর সেই সবুজটাকে লাল করে আবার নির্বাচন কমিশন ডাকলো। কেন এই হ্যারাসমেন্টটা করা হবে? দেখুন, এই জায়গাতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে বুথেই ভোটটা জিততে হবে, ভোটটা কিন্তু কোনো এই নির্বাচন কমিশনে 58 লক্ষ বাদ দিচ্ছি, এই 1.5 কোটি লোককে বাদ দেব, এই দিয়ে কিন্তু ভোট যেতে যাবে না, ভোট জিততে হবে বুথে। এবং তার জন্য উনি বলতে চাইছেন যে ভোটারদের নাম যদি, পশ্চিমবঙ্গের ভোটারদের নাম যদি বাদ দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকবেন, বুথে থাকবেন, নির্বাচন কমিশনের অফিসে থাকবেন, ঘরে বসে থাকবেন না। এইখানে উনি বোঝাতে চাইছেন, ন্যারেটিভ তৈরি করছেন, যে ন্যারেটিভটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, যেটা গণতন্ত্র রক্ষার লড়াই, এটা সংবিধান বাঁচানোর লড়াই। এই জায়গাটা কিন্তু বিজেপি বুঝতে পারছে না, যে এই যে হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্ট থেকে এত মানুষ, আমি যদি গিয়ে বিরক্ত হই, আমি যদি ধরুন একজন উচ্চ শিক্ষিত মানুষ, তাহলে একটা গ্রামের মানুষ তো ভয় পাবে না? তার তো ভয় হবেই, যে তার নামটাকে একবার আসার পরে দ্বিতীয়বার যদি তাকে ডাকে, তাহলে সে তো ভয় পাবি, যে তাহলে তার যদি আতঙ্ক মনে হয়, সে আতঙ্কের জন্য এই নির্বাচন কমিশন দায়ী। নির্বাচন কমিশনকে দায়ী করতেই হবে। এবং তারা, এটা কি বিএলওর দোষ ছিল?
নির্বাচন কমিশনের ইয়েতে সবুজ হয়ে যাচ্ছে, তারপরে সেটাকে আবার লাল করে দিয়ে আমাকে ডেকে পাঠানো হচ্ছে। এই জিনিসটা আমি বোঝাতে চাইছি যে একেবারে যে যে বন্দ্যোপাধ্যায় কথাগুলো নির্বাচন বলছেন কমিশনের অফিসে- নির্দিষ্টভাবে এসওপি মেনে কেন নির্বাচন কমিশন শুরু থেকে তৎপর হলো না? তাহলে এই যে মানুষ ধারাবাহিকভাবে হয়রানির মধ্যে পড়ছেন, তাহলে সেটাতে পড়তে হতো না? দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। দেখুন, এসআইআর নিয়ে তৎপরতা ক্রমশ চলছে, যেমন হয়রানি মানুষের ক্রমশ বাড়ছে। বিএলও মৃত্যুর প্রতিবাদে আজও সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলপন্থী বিএলওরা। আমি অরিন্দম বাবু, প্রাক্তন পুলিশ কর্তা, আপনার কাছে আসতে চাইবো। সিইও দপ্তর নিরাপত্তা দাবি করে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল, হলোটা কি? যে মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনো কি কোনো ব্যবস্থা হলো? ডেডলাইন দিয়েছিল কমিশন। সত্যি আমরা না খুব FIR করতে। বিস্মিত হচ্ছি। চাকুলিয়া ঘটনা দেখুন, মনিরুল ইসলামের ঘটনা দেখুন, কিভাবে আনরুলি মব 144 আপনি যান, আপনাকে করে দিচ্ছে অনেক জায়গায়, কিন্তু এই আনরুলি মব অর্গানাইজড হতে যেভাবে করছে ঘন্টার পর ঘন্টা, কোনো জায়গায় দেখলাম 30 ঘন্টা, সেখানে আর 144 করতে হচ্ছে না। এবার আপনাকে বলি, প্রভু তুমি আগে যা করেছিল সব ছিল সোজা, এখন বিজ্ঞান যা করেছে সেটা হয়েছে বোঝা। কেন বলছি? 2002 সালে যেটা আপনারা দেখছেন, অলরেডি আপনারা শুনেছেন, সেটা ছিল ম্যানুয়াল, আর এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে। এই যে আমরা যে আজকে আলোচনা করছি লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা মেইন কারণটা কি জানেন তো? এর আগেও বলেছি, আপনাদের আবার বলি, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এগুলো কম্পিউটারে যখন দেবেন নেবে না। এই জায়গাটা মিস্টার গুপ্ত যেদিন বললেন সেটা একদম ক্লিয়ার করে দিয়েছে। সমস্যাটা এই জায়গাটা সত্যিই তো। আজকে একটা বয়স্ক মানুষ, একটা প্যারালাইজড, তাকে কিভাবে নিয়ে যাচ্ছে, এটা আমারও না এত খারাপ লাগে। তবে আপনাকে বলি, পাড়ায় পাড়ায় যে আজকে ভোট রক্ষা কমিটি হয়েছে, আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে ওখানে স্ট্রিক্ট অর্ডার ছিল বিএলওরা বাড়িতে যাবে, এবং এই যে বৃদ্ধ মানুষরা, তাদের তো ওখানে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এটা যে একটা কমিউনিকেশন গ্যাপ, এই বিএলও বলুন, বিএলও 2 বলুন, আজকে লজিক্যাল, আজকে মাইক্রো অবজারভার বলুন, এরা কারা? এটা কি ইলেকশন কমিশন দিল্লি থেকে নিয়ে এসছে? এটা তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই দিয়েছে, কিন্তু যারা দিচ্ছে তাদের আজকে অফিসগুলো তছনছ একদম। হয়ে এক্ষেত্রে যাচ্ছে। শাসক দল যেমন ম্যানমার্কিং বাড়াচ্ছে, তেমন মানুষেরও হয়রানি বাড়ছে। সেদিকটা দেখবে তো নির্বাচন কমিশন? এই প্রশ্ন রইল। একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে যে খবরে নজর রাখবো, নাজিরাবাদে অগ্নিকাণ্ডে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি মিছিল করেন দমকল মন্ত্রীর পদত্যাগ চেয়ে। এই নিয়ে আলোচনায় ফিরছি একটা বিরতির পর। সঙ্গে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।